শাহিদা বেগম এবার সেই মাঝবয়সী দম্পতির দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোককে বেশ চেনা চেনা লাগছে, যেন খুব কাছ থেকেই দেখেছেন কোথাও। কিন্তু তাৎক্ষণিকভাবে ঠাউর করতে পারলেন না ঠিক কোথায় দেখেছেন। তবে আসপিয়া নামটা বেশ পরিচিত শাহিদা বেগমের নিকট। তাই তিনি অত না ভেবে হাসি মুখে সেই দম্পতির সাথে কুশল বিনিময় করে নিলেন। তখনই পিছন থেকে সাদ্দাত হোসেন এগিয়ে এসে বললেন, ও আসপিয়া। সাদ্দাত হোসেনকে দেখে আসপিয়ার বাবা নিজের পরিচয় দিয়ে করমর্দন করতে হাত বাড়িয়ে দিলেন। সাদ্দাত হোসেন নিজেও স্মিত হেসে হাত মেলালেন। এই দৃশ্য দেখে আসপিয়ার হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে গেল যেন। ওর প্রাপ্তির খাতা বুঝি এবার পূর্ণ হবার পথে। সাদ্দাত হোসেন ওদেরকে ভিতরে নিয়ে এলেন। সদ্য নির্বাচিত হওয়া মেয়র আজিজুল আকবরকে বাসায় দেখে মোস্তফা হোসেন আর লুৎফর রহমান অবাক হলেন ভীষণ। সৌজন্যতার খাতিরে দুই ভাই দাঁড়িয়ে পরপর করমর্দন করে নিলেন উনার সাথে। সাদ্দাত হোসেন পরিচয় করিয়ে দিতে লাগলেন। সবার উদ্দেশ্যে বললেন, মি আজিজুল সাহেবের একমাত্র মেয়ে আসপিয়ার সাথে মাহিরের বিয়ে ঠিক করেছি আমি, উনারা এই বিষয়েই কথা বলতে এসেছেন। সাদ্দাত হোসেনের কথায় বাড়ির প্রত্যেকে অবাক চাহনি নিক্ষেপ করে রেখেছে ওনার দিকে। মাহিরের বিয়ে নিয়ে সাদ্দাত হোসেন বরাবরই নিষ্পৃশ্যতা দেখিয়ে এসেছেন। কখনো ছেলেকে মুখ ফুটে বিয়ের কথা বলেননি, বা বাড়িতে আলোচনা হলে সেখানেও নির্লিপ্ততা থেকেছেন। সেই মানুষই কাউকে কিছু না বলে হঠাৎ করে পাত্রী ঠিক করে তাকে সশরীরে বাড়ি পর্যন্ত এনেছে। এই অভাবনীয় দৃশ্য দেখে প্রত্যেকের চক্ষু যেন ছানাবড়া। তার উপর একটা রাজনৈতিক পরিবারের কুটুম বাঁধতে যাচ্ছেন, যেখানে তিনি রাজনীতি ও রাজনৈতিক লোকদের চরম ঘৃণা করেন। বলা বাহুল্য রাজনীতিতে ভদ্রলোকের এক প্রকারের ফোবিয়া রয়েছে। সেই যা হোক, মেয়েটা সুন্দরী, সাবলীল। হয়তো উনার মনে ধরেছে বেশ করে। কিন্তু মাহির, সে তো বিয়ের বিষয়ে একেবারে না করে দিয়েছে। সে কি এই সিদ্ধান্ত মেনে নিবে? এই পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে কারিম বলে উঠল, বড় আব্বু, মাহির জানে এই ব্যাপারে? সাদ্দাত হোসেন হাসি মুখে গল্প করছিলেন আজিজুল আকবরের সাথে। কারিমের প্রশ্নে থতমত খেয়ে জবাব দিলেন, জানে। মাহির জানে। সাদ্দাত হোসেনের এই জবাব মেনে নিতে পারলেন না শাহিদা বেগম। মাহির তাকে বলেছিল, সে আসপিয়াকে পছন্দ করে না। তাহলে? অতঃপর তিনি বললেন, কিন্তু মাহির তো আমাকে। উনাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাদ্দাত হোসেন বললেন, শাহিদা মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করো। শাহিদা বেগম বুঝলেন সাদ্দাত হোসেন তার কথা বলাটা পছন্দ করছেন না, তাই তিনি বাধ্য স্ত্রীর মতো মাথা নিচু করে রান্নাঘরের দিকে যেতে লাগলেন। পিছন থেকে সাদ্দাত হোসেন আবারও বলে উঠলেন, মাহিরকে এখন ফোন টোন করে ডিস্টার্ব করো না। ইম্পোর্ট্যান্ট মিটিং এ আছে ওই। আজিজুল আকবর বললেন, মাহির বাসায় নেই? আসলে, হুট করেই একটা মিটিং পড়ে গেছে। তবে জুমার নামাজের পরপরই ফিরবে। ততক্ষণে আমরাই কথা বলি। আজিজুল আকবরের সাথে গল্পের জুড়ি বসালেন সাদ্দাত হোসেন। থেকে থেকে মোস্তফা হোসেন আর লুৎফর রহমানও তাল দিচ্ছেন তাতে। এদিকে তুবা নিজ থেকেই আসপিয়ার পাশে এসে বসে ওর সাথে ভাব জমে দিয়েছে। আসপিয়াকে বেশ মনে ধরেছে ওর। কারণ হিসেবে কয়েকটা বিষয় উঠে আসে। আসপিয়া মেয়েটা দেখতে বেশ সুন্দরী, ফর্সা, একেবারে নায়িকার মতো। স্কিনটা এত সুন্দর, পোশাক আশাক দেখে মনে হচ্ছে ফ্যাশন সেন্স বেশ দুর্দান্ত। আর তুবার সব থেকে বেশি মন কেড়েছে যেটা, তা হলো আসপিয়ার হেয়ার স্টাইল, কাটটা কি সুন্দর। এই মেয়েটা ওর ভাবি হলে সবথেকে বেশি লাভবান সেই হবে। বিয়ের পর, আসপিয়া যে পার্লার থেকে চুল কাটে তাকেও সেই পার্লারে নিয়ে যেতে বলবে। আসপিয়ার স্কিন কেয়ার ফলো করে তার মতো স্কিন বানাবে। শপিং করার সময় আসপিয়াকেই নিয়ে যেতে হবে। এমন সব ভাবনায় ভরপুর হয়ে উঠল তুবার কচি মস্তিষ্ক। শেষমেশ নিজের কৌতূহল দমাতে না পেরে, গল্পের মাঝখানেই আসপিয়ার ছেড়ে রাখা চুলগুলোতে হাত ছুঁয়ে বলল, তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর ভাবি। কোন পার্লার থেকে চুল কাটো তুমি? আগের স্থানেই, সোফার এক কর্নারে নিশ্চল নির্বাক মূর্তির ন্যায় বসে আছে রোজি। অচল মস্তিষ্কে দেয়ালে বারবার বাড়ি খাচ্ছে সাদ্দাত হোসেনের বলা কথাটা, আসপিয়ার সাথে মাহিরের বিয়ে ঠিক করেছি আমি। রোজির মানসিক মানচিত্র থেকে আসপিয়া নামটা মুছেই গিয়েছিল প্রায়। আসপিয়া নামক মেয়েটা মাহিরের প্রেমিকা, কথাটির সত্যতা নিয়ে নানা দ্বিধা থাকলেও, রোজির নিকট এটা রোর সত্য। এটাকে এড়িয়ে যাবার ক্ষমতা ওর নেই। তবু এই কটা দিনে একবারের জন্য রোজির স্মৃতিতে আসেনি অপ্রিয় এই সত্যটি। হয়তো মাহির আর ওর মাঝে ঢাল হয়ে দাঁড়াতে পারে এমন কোন কিছুই স্মরণ করতে চায়নি ওর অপারাজেয় মন মস্তিষ্ক। এখন যখন প্রতিপক্ষ নিজেই এসে হাজিরা দিচ্ছে, রোজির মস্তিষ্ক প্রতিক্রিয়া করার ক্ষমতা হারিয়ে বসল। তার ভিতরের মিশ্র অনুভূতিগুলো ব্যাখ্যা করা দায়। এতক্ষণে সোফায় স্তব্ধ হয়ে বসে থাকা রোজির দিকে চোখ পড়ল আসপিয়ার। সাথে সাথে ওই ডাকল রোজিকে।
তাতেও রোজির কোনরূপ প্রতিক্রিয়া নেই। আসপিয়ার ডাক ওর কর্ণকুহনে পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু নিশ্চল প্রায় নিউরনে সাড়া ফেলছে না। পিছন থেকে আমান ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, রোজি আপু, নতুন ভাবি তোমাকে ডাকছে, শুনতে পারছো না? রোজি এবার হকচকিয়ে আমানের দিকে তাকালো। আমান আবারও বলল, আমি না, নতুন ভাবি ডাকছে তোমাকে। আসপিয়া আবার ডেকে উঠল, রোজি, একা একা বসে আছো কেন? এখানে এসো। বৈশিষ্ট্য অনুসারে মুখের উপর মানা করতে পারল না রোজি। উঠে গিয়ে বসল আসপিয়ার পাশে। আসপিয়া ওর একটা হতো ধরে নিজের কোলে নিয়ে নিল। এদিকে তুবা এটা ওটা বলে আসপিয়ার মনোযোগ আবারও নিজের দিকে টেনে নিল। গত 2-3 সপ্তাহ ধরে মাহিরের আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করছিল আসপিয়া। মাহির কোন কালেই একটা সাধারণ প্রেমিকের মতো নিজ থেকে ফোন দিয়ে খোঁজখবর নেয়নি ওর। কিন্তু আসপিয়া নিজে থেকে যোগাযোগ করলে এড়িয়েও যাননি খুব একটা, অন্তত কল রিসিভ করে কথা বলেছে। কিন্তু এই কদিনে সমীকরণ পুরোই উল্টো, দেখা করা তো বহুদূর, মাহির এখন আসপিয়ার সমস্ত কল মেসেজ অবলীলা এড়িয়ে যাচ্ছে। মাহিরের বন্ধুদের কাছে গিয়েও ওর কোন হদিস মেলেনি। মাহিরের এমন এই দুর্বোধ্য আচরণে উদ্বিগ্ন হয়ে পড়ে আসপিয়া। মাহিরকে হারানোর ভয়ে ওকে চেপে ধরে। মাহিরের আশা ছেড়ে এবার নিজেই বিয়ের প্রস্তাব রাখবে বলে ঠিক করে। তবে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি বাড়িতে যাওয়াটা দৃষ্টিকটু দেখায়, তাই সে একদিন সোজা সাদ্দাত হোসেনের অফিসে চলে যায়। ভদ্রলোকের কাছে তার আর মাহিরের সম্পর্কের কথা দ্বিধাহীন কণ্ঠে খুলে বলে। প্রথম দিকে সাদ্দাত হোসেনের বিশ্বাসে আসে না এই সম্পর্ক। তবে আসপিয়ার কথার দৃঢ়তা তাকে বিশ্বাস করতে বাধ্য করে। এক পর্যায়ে আসপিয়া সরাসরি মাহিরকে বিয়ে করার ইচ্ছে পোষণ করে বসে। রোজির মতো প্রতিটি মেয়েই তাদের বাবাদের আদরের রাজকন্যা। তাই সাদ্দাত হোসেন বরাবরই মাহিরের বিয়ের ব্যাপারে নির্লিপ্ততা থেকেছেন। কখনোই তিনি নিজ উদ্যোগে অন্য কারো আদরের দুলালিকে মাহিরের জীবনে জোড়াতে চাননি। এদিকে আসপিয়া মেয়েটা নিজেই মাহিরের জীবনে আসার জন্য মরিয়া। তবুও সাদ্দাত হোসেন ওকে অনেক বুঝিয়েছেন, মাহিরের অন্ধকার অতীত তুলে না ধরলেও ওর অনিশ্চিত ভবিষ্যৎ জীবনের তীব্র অনিশ্চয়তার বিষয়টা আড়াল করেননি আসপিয়ার কাছ থেকে। মাহিরের ছায়াসঙ্গী হলে ভবিষ্যতে তাকে ভয়ঙ্কর কিছু বিপদের মুখে পড়তে হতে পারে, এসব রূঢ় সত্য তিনি অকপটে আসপিয়ার সামনে তুলে ধরেছেন। এত সব বিরোধীমূলক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আসপিয়া প্রত্যুত্তরে বলেছিল, আমি মাহিরকে ভালোবাসি আঙ্কেল, ওকে না পেলে আমি এমতেই ভালো থাকব না। তাই খারাপ থাকার হলে তার সাথেই থাকি। আগত বিপদ না হয় দুজন মিলেই মোকাবিলা করলাম। কারো পাশে থাকলে তার দুঃখগুলোও তো একটা সঙ্গী পায়, ভয় পথ হারায়। এছাড়া বিপদে সাহস জোগানোর জন্য মাহিরেরও তো একটা ভরসার হাত প্রয়োজন, সেটা নাহি আমিই বাড়িয়ে দিলাম, তাতে কি খুব বড় ক্ষতি হবে আঙ্কেল? এই কথার পরিপ্রেক্ষিতে সাদ্দাত হোসেন আর কিছুই বলতে পারেননি। ঠিকই তো, জীবনের কঠিন পথ পাড়ি দিতে তার ছেলেটারও একটা বিশ্বস্ত, একটা ভালোবাসার হাত প্রয়োজন। ছেলেটা একা একা এতটা পথ পাড়ি দিবে কি করে? যুদ্ধে হেরে গিয়ে কাদার জন্য হলেও একটা উষ্ণ বুক, একটা ভরসামো আলিঙ্গন দরকার তার। এই মিষ্টি মেয়েটা যদি জীবনসঙ্গিনী হয়ে তার পাশে থাকে, তাতে দোষ কোথায়? তার ছেলেটা রোজিকে ভালোবাসে, এটা যেমন সত্য, এই মেয়েটা তার ছেলেকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, এটাও সত্য। মেয়েটা ঠিক পারবে তার ভালোবাসা দিয়ে মাহিরকে রোজির থেকে ফিরিয়ে আনতে। বিয়ে এমনই একটা বন্ধন, তিনি নিজেও তো ফিরেছেন। পৃথিবীতে সবাই তার ভালোবাসার মানুষটিকে পায় না। তবে সেই না পাওয়ার স্থানটা ফাঁকা থাকে না, কালক্রমে ঠিক কেউ এসে ঠিকই তা পূর্ণ করে দেয়। আসপিয়া মেয়েটা মেচিউর, বয়সেও ভার। ওর মতো একটা পরিণত, ভারিক্কি সঙ্গী মাহিরের পাশে থাকলে মাহির সাহস পাবে। কঠিন সময় মোকাবিলা করতে শক্তি পাবে। অন্যদিকে রোজি সবে কৈশোর পেরোনো এক বালিকা, কঠিন পরিস্থিতি মানিয়ে নিতে এখনও বেশ অনড়শে। গোড়া থেকে সকল দিক বিবেচনা করতে গিয়ে দ্বিধায় পড়লেন তিনি। তবে আসপিয়ার প্রত্যয়ী চোখ আর ভালোবাসার অকপট স্বীকারোক্তি সাদ্দাত হোসেনের সব দ্বিধা দূর করে দিল। সকল দিক বিবেচনা করে অবশেষে তিনি বললেন, শুক্রবারে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এসো। আসপিয়া ছলছল দৃষ্টিতে এর রাশ আশা নিয়ে তাকিয়ে আছে সাদ্দাত হোসেনের পানে। সাদ্দাত হোসেন মেয়েটার মনের ব্যাকুলতা বুঝলেন। বাক্যটি সম্পূর্ণ করে বললেন, আমরা বসে বিয়ের কথা পাকাপোক্ত করব। এই পর্যায়ে আসপিয়া এক অভাবনীয় কাজ করে বসল। হৃদয়ের বয়ে যাওয়া অপারেও আবেগের হাওয়া নিজেকে সামলাতে না পেরে চেয়ারে বসার তো সাদ্দাত হোসেনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সাদ্দাত হোসেন খানিক হকচকিয়ে উঠলেও সরালেন না ওকে। বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, কেঁদো না মা, বাসায় যাও। তোমার বাবা মাকে প্রস্তুত হতে বলো। আসপিয়া মাথা তুলে হাত দিয়ে চোখ মুছতে মুছতে জড়ানো স্বরে বলল, সরি আঙ্কেল, ইমোশন ধরে রাখতে পারিনি।
উদ্ধৃতি চিহ্ন। সমস্যা নেই, আমি তোমার বাবার মতোই। আমি আমার ড্রাইভারকে বলছি, তোমাকে বাসায় পৌঁছে দিবে। ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমি গাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, শুক্রবারে দেখা হবে, ইনশাআল্লাহ। আসপিয়ার যাবার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সাদ্দাত হোসেন। বিয়েটা এবার ভালো ভালো হলেই ভালো। যেহেতু আসপিয়ার সাথে ইতিমধ্যেই একটা সম্পর্ক গড়ে তুলেছে মাহির, এর দোহাই দিয়েই এগোবেন তিনি। দরকার হলে চাপ প্রয়োগ করবেন, অনেক সময় জীবনের জটিল গ্রন্থিগুলি খুলতে গেলে কিছুটা কঠোর হতেই হয়। সাময়িক ঝঞ্ঝাট যদি একটি সুস্থির ভবিষ্যতের ইঙ্গিত দেয়, তবে তাই হোক। সন্তানের জীবনের হ্রাস এবার তিনি নিজে হাতে ধরবেন। শাহিদা, পুত্রবধূর জন্য যে রিংটা বানিয়ে রেখেছ, ওটা বের করে নিয়ে এসো। সাদ্দাত হোসেনের আদেশে স্বামীভক্ত শাহিদা বেগম মাথা নেড়ে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে ছোট একটা লাল বাক্স নিয়ে ফিরলেন। মাহিরের জন্য মেয়ে দেখার সময়, মেয়ে পছন্দ হলে তাকে হাদিয়া হিসাবে পরিয়ে দেবেন, এমনটা ভেবে প্রায় আধা ভরি স্বর্ণ দিয়ে খানদানি ডিজাইনের এই আংটিটা বানিয়ে রেখেছিলেন তিনি। বাক্স হাতে শাহিদা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ্দাত হোসেন বললেন, দাঁড়িয়ে থাকলে কেন? হবু পুত্রবধূর হাতে পরিয়ে দাও। শাহিদা বেগম স্মিত হেসে এগিয়ে গেলেন আসপিয়ার দিকে। পাশে বসে ওর ডান হাতটা তুলে মধ্যমা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিতে লাগলেন। পুত্রবধূ হিসেবে আসপিয়া মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে শাহিদা বেগমের। আর অপছন্দ হওয়ার তো কোন কারণই নেই। সব দিক দিয়েই নিখুঁত একটা মেয়ে। তবে তার ছেলেটা কি মেনে নিবে তাদের এই আয়োজন? এই সংশয়ে বুক কাঁপছে ভদ্রমহিলার। আংটিটা পরানো হতেই আসপিয়া মাটিতে বসে শাহিদা বেগমের পা ধরে সালাম করল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠলেন ভদ্রমহিলা। তাড়াতাড়ি করে আসপিয়াকে টেনে উঠিয়ে দিয়ে ওর কপালে চুমু খেলেন শব্দ করে। মুখে চোখে আদুরে হাত বলিয়ে বললেন, সুখী হও মা। অনেক সুখী হও। সুখে রাখো আমার ছেলেকে। নিজের সমস্ত সত্তা নতজানু করে আসপিয়ার অন্য পাশটাতেই বসে আছে রোজি। তার সন্নিকটে ঘটে যাওয়া সবকিছুই সে নিবিড়ভাবে উপলব্ধি করছে। অপরিচিত, তীক্ষ্ণ এক অনুভবে হৃদয় ছিঁড়ে যাচ্ছে ওর। মাহির তো একান্তই ওর, কিন্তু সে জোর দিয়ে বলতে পারছে না কেন। এত সব তামাশার বিরুদ্ধে নির্লিপ্ততা হয়ে বসে আছে। মাথা নিচু করে হাত দিয়ে হাত কোচলানোর সময় ডান হাতের অনামিকা আঙ্গুলে চোখ গেল ওর। অতি সাদামাটা একটা গোল্ডের রিং, যেটা মাহির নিজ হাতে পরিয়ে দিয়েছিল ওকে। এক মুহূর্তে ওর মনে হতে লাগলো, এই ছোট্ট জিনিসটাই ওদের সম্পর্কের একটা বড় দোহাই, ওর পরিচয়, ওর অধিকার। সান্ত্বনা খুঁজে নিয়ে আনমনেই রোজি আলতো করে আঙুল বোলাতে থাকলো রিংটার উপর। জুমার নামাজের পরও পেরিয়ে গেল বেশ কিছুক্ষণ, মাহির এলো না। সাদ্দাত হোসেন ফোন করেছিলেন, মাহির জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই ফিরবে। দুপুর পেরিয়ে যাচ্ছে, অতিথিরা না খেয়ে বসে আছে, তারা মাহিরের আসার অপেক্ষা করছে। বাড়ির লোকজনের মধ্যে এবার তীব্র অস্বস্তি ভর করতে শুরু করল। আতিথেয়তায় এমন ত্রুটি তাদের পক্ষে মানা কঠিন। তাই এবার এক প্রকার জোর করেই টেবিলে বসিয়ে দেওয়া হলো সবাইকে। বিশাল আকৃতির টেবিলে অতিথিসহ বাড়ির প্রত্যেকের জায়গা হয়ে গেল নিরালায়। রোজি আসেনি খেতে, নামাজ আদায় করেই শুয়ে পড়েছে। তানজিলা বেগমও আর জোর করেননি, সবার খাওয়া শেষে নিজেই খাইয়ে দিয়ে আসবেন বলে ভেবেছেন। খাবারের মাঝখানেই আগমন ঘটল মাহিরের। টেবিলে আসপিয়া আর ওর পেরেন্টসদের দেখে দরজার কাছেই থমকে দাঁড়িয়ে গেল সে। বাড়িতে ওনাদের হঠাৎ আগমনের উদ্দেশ্য বুঝতে বাকি রইল না ওর। মাহিরকে দেখে সাদ্দাত হোসেন বলে উঠলেন, মাহির, এসো। উদ্ধৃতি চিহ্ন। উনার মুখে মাহিরের নাম শুনে সকলের দৃষ্টি দরজার দিকে চলে গেল। আসপিয়া নিজেও মুচকি হেসে তাকালো ওর দিকে, চোখাচোখি হলো দুজনের। শাহিদা বেগম বললেন, আয় বাবা। খাবি, আয়। আমি ড্রেস চেঞ্জ করে আসছি। বলেই মাহির সিঁড়ির দিকে পা বাড়ালো। আসপিয়ার পরিবারকে দেখে মাহিরের বিরূপ কোন প্রতিক্রিয়া না দেখে একটা স্বস্তির শ্বাস ছাড়লেন সাদ্দাত হোসেন আর শাহিদা বেগম। মাহির ওর রুমে যাওয়ার সময় রোজির ঘরের দরজাটা সামান্য খুলে উকি দিল ভেতরে। বিছানার উপর কমফোর্ট মুড়ি দিয়ে শুয়ে আছে রোজি। দরজার বিপরীত পাশে কাত হয়ে আছে, ফলে মুখটা দেখা যাচ্ছে না। মাহিরের উপস্থিতি টের পায়নি নাকি পেয়েও গভীর নির্লিপ্ততার অভিনয় করছে, তা বুঝা গেল না। মাহিরও আর খুঁচালো না ওকে। দরজা আগের ন্যায়ই ভিড়ে দিয়ে চলে গেল নিজের ঘরে। মাহিরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই রোজি আস্তে করে চোখ মেলে দিল। টের পেয়েছিল সে, দরজাটা একটু খানি নড়েছিল, খুব ক্ষীণ এক দীর্ঘ নিঃশ্বাসও কানে এসেছিল ওর। কিন্তু সাড়া দেয়ার শক্তিটুকু খুঁজে পায়নি সে। কমফোর্টারটা নিজের দিকে আরও টেনে নিল রোজি। উষ্ণ কমফোর্টারের নিচে তার শরীর যদিও উষ্ণতা পাচ্ছিল, কিন্তু ভেতরের পৃথিবীটা তখনও বরফের মতো শীতল। ঘরের ভেতরটাও ঘন কুয়াশার মতো থম মেরে আছে।
দুপুরের উষ্ণ হাওয়ায় জানালার পাশে ঝুলে থাকা পর্দাটা হালকা দুলছে। রোজি নীরব, তার ভেতরের ক্রন্দন কোনো শব্দের অপেক্ষা করছে না, ফলেস্বরূপ চোখ দুটো শুকনো। কমফর্টারের নিচেই বুড়ো আঙুল দিয়ে আংটা ক্রমাগত ঘুরাচ্ছে সে। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। হঠাৎ করে নিচ থেকে ভেসে আসা চিৎকার চেঁচামেচির শব্দে টনক নড়ল রোজির। গভীর কৌতূহলের সাথে ধরফর করে বিছানা ছেড়ে ঘরের বাইরে এলো, করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে দৃষ্টি দিল ড্রয়িং রুমের দিকে। সব কিছুকে ফাজলামি পেয়েছ? বিয়ে করবে না তাহলে সম্পর্কে গিয়েছিলে কেন? মেয়েটাকে আশ্বাস দিয়ে এখন পালাতে চাইছ? সাদ্দাত হোসেনের গর্জনে কেঁপে উঠছে গোটা ড্রয়িং রুম। মাহির এবার এগিয়ে গেল আসপিয়ার কাছে। আস্তে করে শুধালো, আমার কাছ থেকে কখনো বিয়ের আশ্বাস পেয়েছ তুমি? নিশ্চুপ আসপিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে মেঝের সাদা টাইলসে। উপস্থিত প্রত্যেকের তীক্ষ্ণ, কৌতূহলী দৃষ্টি তখন তাদের উপরই আবদ্ধ। মাহির আবারও বলল, আসপিয়া, তোমার নির্লিপ্ততা সংশয় তৈরি করছে। আশা করছি তুমি সকল দ্বিধা দূর করবে। আমি কি কখনো তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি? না। কখনো কি বলেছি, আমি তোমাকে ভালোবাসি? না। এই ছোট্ট শব্দটি কণ্ঠনালী হতে পরপর দুবার বের করতে গিয়ে বুকটা ছিঁড়ে গেল আসপিয়ার। চোখ দুটো খিচে বন্ধ করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। আসপিয়ার মা, মিসেস আজিজুল আকবর মেয়ের এমন অবস্থা দেখে বসে থাকতে পারলেন না। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আসপিয়া, কি হয়েছে মা তোমার? তুমি না মাহিরের সাথে সম্পর্কে ছিলে? তাহলে এসব কথা কেন উঠছে? সাদ্দাত হোসেন নিজেও বিস্ময় নিয়ে পরখ করছেন ওদেরকে। কালকেও তো এই মেয়ে ওদের সম্পর্ক নিয়ে দৃঢ় ছিল, তাহলে আজ কি হলো? শুধুমাত্র আসপিয়ার কথার উপর ভিত্তি করে এতদূর এগোনোটা কি ঠিক হলো ওনার? মাহিরকে একবার বলতে পারতেন তো। এত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে মধ্যবয়স্ক এই ভদ্রলোকের। তিনি আর কিছুই ভাবতে পারছেন না। তবুও ছেলেকে আরেকবার ধমকে উঠলেন, কি হচ্ছে এসব মাহির? তোমার যা বলার আমাদের সাথে বলো। আর না হলে সব ঘটনা খুলে বলো। মাহির বাবার কথা উপেক্ষা করে বলল, আমি এই দিনটারই ভয় পাচ্ছিলাম, আসপিয়া। কিন্তু তুমি। মাহিরের কথার মাঝেই আসপিয়া ওর হাত দুটো চেপে ধরে আকুতি করতে লাগল, আমাকে ফিরিয়ে দিও না মাহির। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। সরি, আশু। তোমাকে দেবার মতো কোনকালেই আমার কাছে কিছু ছিল না। আর না তো এই 6 মাসে কিছু সৃষ্টি হয়েছে। না, 6 মাস পরে নি এখনো, আমার হাতে এখনো কদিন সময় আছে। আমি ঠিক পারবো তোমাকে আমার করতে। আমার ভালোবাসা সত্য মাহির, সত্যের জয় হবেই। নিজের কষ্ট আর বাড়িও না, ফিরে যাও। ভালোবাসার এই গ্যালক ধাঁধার যত গভীরে যাবে, ফেরার পথ ততই কঠিন হয়ে পড়বে। আরেকটিবার অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে, তোমার চোখে কোনোদিনই পড়তাম না আমি। কিন্তু তা তো সম্ভব নয়। শুধু বলবো, আমাকে ভালোবেসে থাকলে, নিজের জীবনটা এবার গুছিয়ে নাও। হয়তো পৃথিবীর কোথাও কেউ একজন তোমাকে ভালোবেসে অধীর অপেক্ষায় বসে আছে তোমার জন্যে, তোমার মতো করেই হাত বাড়িয়ে দিয়ে রেখেছে তোমার দিকে। সেই হাতটি এবার ধরো, নতুন পথে এগিয়ে যাও। আর যদি পারো, এই অধম আমাকে ক্ষমা করো। বলেই মাহির আসপিয়ার হাত দুটো নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উপরে যেতে পা বাড়ালো। মাহিরের যাবার পানে হাত বাড়িয়ে মাটিতে বসে পড়ল আসপিয়া। ওর আকুলতা আর হাহাকারে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে উঠেছে। দুতলায় উঠতেই রোজিকে নজরে পড়ল মাহিরের। করিডোরের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে মুখে হাত গুজে নীরবে কাঁদছে সে, করুণ দৃষ্টি নিচের ড্রয়িং রুমে আবদ্ধ। দুতলায় মাহিরের উপস্থিতি টের পেয়ে এবার তাকালো ওর দিকে। রোজির কন্দনরত লাল টকটকে চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে মাহিরের বুকটা ছ্যাঁতো করে উঠল। তীব্র অস্থিরতা ভেতরটা তোলপাড় করে দিল ওর। কিন্তু ভিতরের সেই অস্থির আবেগটাকে তৎক্ষণাৎ প্রকাশ করল না মাহির। বরং দ্রুত তা দমন করে পা বাড়ালো ঘরের দিকে। রোজিকে উপেক্ষা করে ঢুলে গেল ঘরে। এতটা সময় ধরে আজিজুল আকবর নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, সোফায় বসে সবকিছুই পর্যবেক্ষণ করেছেন অত্যন্ত নিবিড়ভাবে। এত কিছুর পরেও ভদ্রলোকের চেহারায় বিন্দুমাত্র অস্বাভাবিক বা দ্রুত প্রতিক্রিয়ার ছাপ নেই। তবে বাইরের এই আপাত শান্ত ভাব দেখে ভেতরের আসল মনোভাব বোঝার উপায় নেই। এই পর্যায়ে তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। শান্ত পদক্ষেপ ফেলে আসপিয়ার কাছে এগিয়ে এলেন। ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বললেন, আশু, উঠে পড়ো। আমাদের ফিরতে হবে। আসপিয়া এবার মাটি থেকে উঠে বাবাকে ঝাপটে জড়িয়ে ধরল। আহাজারি করে বলে উঠল, বাবা, আমি হেরে গেলাম, বাবা। আমার ভালোবাসা হেরে গেল। সাদ্দাত হোসেন সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না।
জীবনের 50 বছর পার করে এসে আজকের মতো এমন চরম লজ্জাজনক পরিস্থিতিতে কোনোদিন পড়তে হয়নি এই ভদ্রলোককে। যদিও এই পরিস্থিতি সৃষ্টিতে তার ভূমিকাও উল্লেখযোগ্য ছিল, কিন্তু এই মুহূর্তে লজ্জা, অপমান আর সংকোচে মাথা কাটা যাচ্ছে ওনার। অগত্যা তিনি পা বাড়ালেন নিজের ঘরের দিকে। শাহিদা বেগম সুতি ওড়নার আঁচলে চোখ মুছে এগিয়ে গেলেন আসপিয়ার দিকে। ওকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন ক্রমাগত। আন্টি, আপনার ছেলেকে বলুন না আমাকে ফিরিয়ে না দিতে। বলুন না আমার হাতটা যেন না ছাড়ে সে। ওই অন্য কাউকে ভালোবাসে। বিশ্বাস করুন এতে আমার কোন সমস্যা নেই। ওর প্রশস্ত বুকে আমাকে একটু জায়গা দিলেই হবে, বুকের একটু উষ্ণতা দিলেই যথেষ্ট আমার জন্য। প্লিজ কিছু করুন আন্টি, আপনার ছেলেটাকে বড্ড ভালোবাসি আমি, বড় বেশি ভালোবাসি তাকে। কি করে থাকবো আমি ওর নীল চোখের দৃষ্টির বাইরে? আমার এই জীবন খুব কঠিন হবে, আন্টি। একতরফা প্রেমের বেড়াজালে বন্দি এক প্রেমিকার করুণ বিলাপে শাহিদা বেগমের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই অসহায় মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। আসপিয়ার অসহায়ত্বে তিনি নিজেও নিজেকে ভীষণভাবে অসহায় অনুভব করছেন। একতরফা ভালোবাসাগুলো বুঝি শুধু কাঁদাতেই জানে। আসপিয়ার বাবা রাশভারী কণ্ঠে বললেন, আশু, আংটিটা খুলে উনাকে দিয়ে দাও। শাহিদা বেগম মানা করে বললেন, এটা তোমার কাছেই রেখে দাও মা। মনে করবে, তোমার মায়ের ভালোবাসায় মোড়ানো এক টুকরো উপহার। এই বাড়ির দরজা তোমার জন্য সদা উন্মুক্ত। যখন ইচ্ছে হবে চলে আসবে তোমার আরেক মায়ের বুকে। আমার সাহসী মেয়ে, ভেঙে পড়বে না কখনো। পৃথিবীর সর্বসুখ তোমার অপেক্ষায়। তোমার এই মায়ের দোয়া সবসময় তোমার মাথায় উপরে থাকবে। আমি জীবনে কোন পুণ্য করে থাকলে, তার অছিলাতে হলেও সৃষ্টিকর্তা তোমার নামে অফুরন্ত সুখ লিখে দিবেন। আজ থেকে 12 বছর আগে, সাল 2010, আসপিয়া তখন 8ম শ্রেণীর ছাত্রী। ধনী রাজনৈতিক পরিবারের আদরের দুলালি সে। এদিকে বাবা মার একমাত্র সন্তান। সব কিছু মিলিয়ে আহ্লাদ আদরের কমতি ছিল না তার, যা তাকে ভীষণ জেদি আর চঞ্চল চিত্তের অধিকারিণী করে তোলে। একদিন ক্লাসে পড়া না পারার কারণে ক্লাসে দাঁড় করিয়ে রাখে শিক্ষক। ব্যাস, সে আর সেই স্কুলে পড়বে না। ক্ষমতাধর দাদা বুঝিয়েছিলেন, একমাত্র নাতনির সমস্যা হলে সেই শিক্ষককেই হটাবেন স্কুল থেকে। কিন্তু আশুর একই কথা, সেই স্কুলেই আর পড়বে না সে। অগত্যা বছরের মাঝখানেই নতুন স্কুলে ভর্তি করানো হয় তাকে। নতুন স্কুল, নতুন সব বন্ধু বান্ধবদের নিয়ে ভালোই যাচ্ছিল আসপিয়ার দিনকাল। সেই ভালো থাকার মাঝেই কালবৈশাখীর ঝড় হয়ে আসে মাহির নামের এক আগন্তুক। সেদিন স্কুলে ফুটবল খেলার বার্ষিক টুর্নামেন্ট ছিল, মাঠ জুড়ে টানটান উত্তেজনা। সেই উত্তেজনায় উত্তেজিত প্রতিটা ছাত্রছাত্রীর মতো আসপিয়াও ফুটবল খেলা দেখতে মাঠের এক কর্নারে এসে দাঁড়ালো। আর মুহূর্তেই ওর দৃষ্টি আটকে গেল নীল আঁখি বিশিষ্ট গোলকিপার ছেলেটির দিকে। ছেলেটির দৃষ্টি ছিল তখন গতিশীল বলের দিকে, আর আশুর দৃষ্টি ছিল সেই নীল চোখের অতল গহ্বরে। সেদিন কিশোরী আসপিয়া এক নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছিল। প্রথমবার প্রেমে পড়ছিল নীল চোখের ছেলেটির উপর। শোনা যায়, প্রেম মানুষকে উগ্র বা বেপরোয়া করে তোলে। অথচ আসপিয়ার ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। চটপটে মেয়েটি নিজের অজান্তেই নিজেকে গুটিয়ে নিল এক অদৃশ্য খোলসে। ওর চঞ্চল চিত্ত ধীরলয়ে শান্ত হয়ে এল। প্রতিদিন আড়াল থেকে মাহিরকে দেখা তার আবশ্যক অভ্যাসে পরিণত হল। মাহির তখন 9ম শ্রেণীর শিক্ষার্থী, ভীষণ চঞ্চল আর মেধাবী। বন্ধু বান্ধবের সাথে উন্মাদনায় মত্ত থাকত সারাক্ষণ। আর ওর সেই উন্মাদনাই শান্ত দৃষ্টিতে পরখ করত আসপিয়া। কিন্তু সাহস করে কখনো মাহিরের সামনে দাঁড়াতে পারেনি সে। অতি সাহসী আর জেদি মেয়েটা হঠাৎই সিটিয়ে উঠেছিল যেন। তবে বিচক্ষণ মাহির ঠিকই টের পেয়েছিল, সর্বদা এক জুনিয়র মেয়ের চোখ থাকে তার উপর। কিন্তু বিষয়টাকে আমলে নেওয়ার প্রয়োজনবোধ করেনি ওই। সে তো তখন তার ছোট্ট রোজের রাজা। মাহিরের উড়নচণ্ডী বন্ধুরা একদিন আসপিয়াকে ডেকে জেরা করতে লাগল। ভীতু আসপিয়াকে অপদস্থ করতে বেশ আনন্দ হচ্ছিল তাদের। সেদিনের পর থেকে মাহিরের কাছে আসপিয়ার নীরব আনাগোনা আরও বেড়ে গেল যেন। মাহিরের মন জয় করার লক্ষ্যে পড়াশোনায় অমনোযোগী মেয়েটা হাড়গোড় ভেঙে পড়াশোনার পিছে লেগে পড়ল। লুকোচুরির এই একপাক্ষিক ভালোবাসার আড়ালেই কেটে গেল একটি বছর। অবশেষে এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে নীরবতা ভাঙল মাহির। আসপিয়াকে ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তার জীবনে অন্য বিশেষ কেউ একজন আছে। সে তার মূল্যবান সময় নষ্ট করে মরীচিকার পিছনে ছুটছে। কিন্তু আসপিয়ার প্রেমিক মন এই রূঢ় সত্যিটা মানতে পারেনি। তার কাছে মাহিরের চেয়ে মূল্যবান কিছুই নেই এই পৃথিবীতে। আজকের মতো সেদিনও নিজের ভালোবাসার প্রতি ওভার কনফিডেন্ট ছিল সে। মাহিরের পিছু ছেড়ে না দিয়ে আরও ঝুঁকে পড়ল ওর দিকে। মাহিরের সেদিকে লক্ষ্য করবার সময় নেই।
সে তার উজ্জ্বল ভবিষ্যৎ আর তার রোজকে নিয়েই ব্যস্ত। একে একে পার হলো এসএসসি পরীক্ষা ও কলেজ ভর্তি পরীক্ষা। নটরডেমে ভর্তির সুযোগ হলো মাহিরের, রাজশাহী ছাড়তে হলো ওকে। তবুও আসপিয়া ছাড়তে পারল না ওকে। এরপর একদিন লাপাত্তা হয়ে যায় মাহিরের গোটা অস্তিত্ব। তার এই হঠাৎ লাপাত্তা হওয়ায় ছোট্ট রোজির ছোট্ট হৃদয়ের পাশাপাশি আরেক অষ্টাদশীর হৃদয় পড়েছিল। প্রতিনিয়ত মাহিরের বন্ধু মহলে মাহিরের খোঁজ চালাতো আসপিয়া। কিন্তু তারাই বা কিভাবে দিবে মাহিরের ঠিকানা, সেটা যে তাদের কাছেও অজানা ছিল। মাহিরের পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনতে গুনতে মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল দীর্ঘ 10টি বছর। এই এক দশকে জীবনের ক্যানভাসে অনেক রং বদলেছে, বদলেছে অনেক সমীকরণ। শুধু পরিবর্তন হয়নি আসপিয়ার হৃদয়ে জমে থাকা অনুভূতির ফল্গুধারা। পৃথিবীর কোন ছেলের চোখেই নীলমণির মুগ্ধতা খুঁজে পায়নি সে। তাই তো মাহিরের প্রতি তার সেই ভালো লাগা আজও অমলিন রয়ে গেল, ঠিক সেই প্রথম দিনের স্কুল মাঠের গোলকিপার কিশোরের প্রতি যেমনটি ছিল। 2022 সাল, সময়ের চক্র ঘুরে মাহির আবার ফিরে এল তার পুরনো শহর রাজশাহীতে, সেই চেনা জীবনের ছকে। আসপিয়ার কানে যখন এই খবর পৌঁছালো, দীর্ঘ এক দশকের অপেক্ষা যেন বাদ মানল না। অকপটে নিজেকে তুলে ধরল মাহিরের সম্মুখে। আজ এতগুলা বছর পরেও নিজের প্রতি আসপিয়ার একই অনুভূতি দেখে মাহির অবাক হয়েছিল ভীষণ। সময় কি তবে এই মেয়েটির হৃদয় কোনো ছাপি ফেলতে পারেনি? এক বিকেলে মাহির ওকে ডেকে নিল, সামনাসামনি বুঝাবে বলে। এভাবে তো আর জীবন চলে না। সে কোনোদিনই মেয়েটার ভালোবাসার প্রতিদান দিতে পারবে না। কিন্তু সেই দিগন্ত বিকেলেই আসপিয়া এক অভাবনীয় আবদার করে বসে মাহিরের কাছে। মাহিরের কাছ থেকে 6টা মাস নিজের করে চেয়ে নেয় সে। মাহির সায় দেয়নি ওর এমন অযাচিত আবদারে। কেননা সে জানে, কোন কিছুতেই আসপিয়া ওর হৃদয়ের মণিকোঠায় রোজির জায়গাটা নিতে পারবে না। মাহির বুঝিয়েছিল তাকে, বলেছিল, এভাবে শুধু কষ্টই বাড়বে। স্মৃতির পাল্লা ভারী হবে। সে তাকে কোনদিনই তার মতো করে ভালোবাসতে পারবে না। সে ইতিমধ্যেই অন্য কারোর ভালোবাসায় বন্দিনী। তবে আসপিয়ার মন সেদিও এই রূঢ় সত্যি মানতে নারাজ। সে ছিল দৃঢ়। নিজের ভালোবাসার প্রতি সে ছিল অন্ধ আত্মবিশ্বাসী। মাহিরের যুক্তির বিপরীতে অনুনয় করে বলেছিল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না, মাহির ভাইয়া? আপনাকে ছাড়া আমি এখনো ভালো নেই। প্লিজ এই 6টা মাস আমাকে আমার মতো কাটাতে দিন। আপনাকে কিছুই করতে হবে না, শুধু পাশে থেকে একটু সঙ্গ দিবেন আমাকে। তারপরেও যদি আপনার মনে হয়, আপনার মনে আমি জায়গা করে নিতে পারিনি, কথা দিচ্ছি আমি নিজেই সরে যাব। তবুও একটা সুযোগ চাই, প্লিজ, মাহির ভাইয়া। এড়িয়ে যাবেন না আমার এই অনুনয়। উদ্ধৃতি চিহ্ন। বিনিময়ে মাহির মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, অযথা স্মৃতির পাল্লা ভারী নিজের করে দুঃখ নিজেই বাড়াতে মরিয়া হয়ে উঠেছ তুমি। আপনার কাছে যা অযথা, আমার সারা জীবনের তপস্যা। আর বললেন, স্মৃতির পাল্লা ভারীর কথা? হলো ভারী, নতুন স্মৃতি গঠনের সুযোগ হারালে, সেই ভারী স্মৃতি কাঁধে নিয়েই এই জীবন পার করে দিলাম। আসপিয়ার যুক্তির পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছিল মাহির, কেবল কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়েছিল আসপিয়ার পানে। সেই মুহূর্তে ওর মনের গোপন প্রকোষ্ঠে একটি কথাই প্রতিধ্বনিত হয়েছিল, আমার হৃদয় বাগানে রোজ নামের ফুলটি না ফুটলে, সেই বাগানের মালি তুমিই হতে, আসু। মাহিরের সেই বাকহীন নীরবতার মাঝেই সম্মতি খুঁজে নিয়েছিল আসপিয়া। তারপর থেকেই তার প্রেমময়ী হৃদয় শুরু হয়েছিল মাহিরকে ঘেরা নানান জল্পনা কল্পনা। নিজেকে সম্পূর্ণ মাহিরের নামে লিখে দিয়েছিল সে। তবে সবকিছুতেই মাহির ছিল নির্লিপ্ততা, সে মানা করেনি আসপিয়াকে। মাহির বুঝেছিল, আসপিয়ার এই আকাশচুম্বী আত্মবিশ্বাস না ভাঙলে সে কখনোই সামনে এগোতে পারবে না। বোকা মেয়েটা আত্মবিশ্বাসের জোরেই মাহিরের পথ চেয়ে বসে থাকবে। মাহিরের এই নির্লিপ্ততা তাকে ভালোবাসা দিতে পারুক বা না পারুক, অন্তত মেয়েটার চেষ্টা না করার আফসোসটুকু তো ঘোচাতে পারবে। গাড়ির জানালা দিয়ে গতিশীল শহরের পানে তাকিয়ে অতীতকে স্মৃতিচারণ করছে আশু। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবুও ঠোঁটের কোণে ম্লান হাসি। কতই না পাগলামি ছিল ওর এই প্রেমিক হৃদয়ের। উদাসীন মাহিরের ফোনে নিজের নাম্বারটা সেভ করা ছিল না পর্যন্ত। আসপিয়া নিজেই করে দিয়েছিল, আশু, আর তার পাশে জুড়ে দিয়েছিল ভালোবাসার এক রক্তিম চিহ্ন, ছোট্ট একটা লাভ ইমোজি। অবশ্য মাহিরের নাম্বার খানা সে তার ফোনে বিশেষ এক উপমা দিয়েই সেভ করেছিল, অপরাজেয় প্রিয়। আসপিয়া মাহিরকে অনেকবার বলেছে, ওকে আশু বলে ডাকতে। কিন্তু মাহির কখনো ডাকেনি। একবার ডেকেছিল আজকে, তাকে ফিরিয়ে দেবার ঠিক আগমুহূর্তে। কি সুন্দর লাগছিল সেই মুখে, আশু ডাকটা। ইস, সারা জীবন যদি এই ডাকটা শোনার সৌভাগ্য হতো তার। ভাগ্য তার পক্ষে ছিল না কখনোই, আজও নেই। তবে অভিযোগ নেই আসপিয়ার। ভাগ্য বিমুখ হলেও, সময় তাকে ঠকায়নি।
এই স্বল্প কদিনের সান্নিধ্য তাকে অমূল্য সব স্মৃতি উপহার দিয়ে গেল। চোখ বন্ধ করল আসপিয়া, সমস্ত যন্ত্রণা আর এই কঠিন বিদায়কে এক ফোঁটা চোখের জলে হজম করে নিতে চাইল। এই 6টা মাস ছিল কেবল তার একতরফা প্রেমের শেষ নিবেদন। এবার কোনো দ্বিধা নেই, কোনো অভিযোগও নয়। ওয়াদা অনুযায়ী তাকে সরে যেতেই হবে। তবে এই ভারী স্মৃতিরা তাকে বাঁচিয়ে রাখবে, একজন অপরাজেয় প্রিয় স্মৃতি। আজ এই সন্ধিক্ষণের শেষ প্রান্তে পৌঁছে মাহিরকে দেওয়া ওর উপমার সত্যতা প্রমাণিত হল, অপরাজেয় প্রিয় যাকে জয় করা যায় না, কেবল দূর থেকে ভালোবাসা যায়। আসপিয়ারা চলে যাবার পর মীর মহলে এক রাশ নীরবতা এসে বাসা বাঁধল। প্রকৃতির রুদ্ররূপ শেষে আকাশ যেমন শান্ত, বিষণ্ণ ও নিথর ভাবমূর্তি ধারণ করে, তেমনি বাড়ির প্রতিটি হৃদয় গুমট শূন্যতায় ভরে উঠেছে, প্রত্যেকের চাপা নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশেষ করে মাহিরের মা, তার মাতৃহৃদয় আসপিয়ার নিষ্কুলস ভালোবাসাকে কাছ থেকে উপলব্ধি করেছে। নীরব শোক আর অনুশোচনার ভার আর বহন করতে পারছেন না এই সরলা নারী। বেশ কিছুক্ষণ পর মাহির উপর থেকে নেমে এলো। ডাইনিং রুম জনশূন্য। মাহির শাহিদা বেগমকে ডাকল কয়েকবার, কিন্তু তিনি এলেন না, সাড়াও দিলেন না। মাহির বুঝল, অভিমান হয়েছে মায়ের। কিন্তু সে আর এখনই অভিমান ভাঙতে গেল না। ক্ষুধা লেগেছে খুব, পেট শান্তি করতে হবে আগে। মাহিরের ডাক শুনে তানজিলা বেগম এলেন ড্রয়িং রুমে। মাহির বলল, চাচি, আমাকে একটু খেতে দেন তো। তানজিলা বেগম বললেন, হ্যাঁ, টেবিলে বসো, আমি দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। হাত ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে মাহির জিজ্ঞেস করল, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়েছে। কথাটা বলেই রোজির কথা মনে পড়ল তানজিলা বেগমের। তৎক্ষণাৎ কথা উল্টে বললেন, ওহ, রোজি বাকি আছে, ওর কথা তো মনেই নেই আমার। শুয়েছিল, শরীর খারাপ লাগছে নাকি? রুমে খাবার নিয়ে দিতে হবে। মাহির প্লেট এগিয়ে দিয়ে সহজভাবে বলল, আচ্ছা, আপনাকে আর যেতে হবে না। যাওয়ার সময় আমিই নিয়ে গিয়ে দিব। খাওয়ার পুরোটা সময় মাহিরের পাশে বসে রইলেন তানজিলা বেগম। ছেলেটার এতটা নিরুদ্বেগ আচরণ বিস্মিত করল তাকে। হৃদয়ের অন্দরে কি একটুও অনুশোচনা কাজ করছে না তার? প্রশ্নটা জিভের ডগায় এলেও তা সংবরণ করে নিলেন তিনি। কেবল অপলক চোখে দেখলেন মাহিরের অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিমার আহার পর্ব। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই খাওয়া শেষ করল মাহির। তানজিলা বেগম একটি প্লেটে করে রোজির জন্য খাবার বেড়ে দিলেন। মাহির তা হাতে নিয়ে প্রস্থানের মুহূর্তে থমকে দাঁড়াল। ফের পিছনে ঘুরে 2 হাত সামান্য প্রসারিত করে নিয়ে বলল, চাচি, এই যে এই প্রশস্ত বুকটা দেখছেন না, এই বুকে একজনকেই জায়গা দেওয়ার সক্ষমতা আছে আমার, যেটা আগে থেকেই একজন দখল করে রেখেছে। এখন সেখানে দ্বিতীয় কাউকে কিভাবে বসাই, বলুন? প্রথম জন যে বড্ড কষ্ট পাবে। পৃথিবীর সবার নিকট পাষাণ হতে পারবো আমি, কিন্তু সেই নারীর নিকট না। সেই আমার সূচনা, সেই আমার সমাপ্তি। উদ্ধৃতি চিহ্ন। তারপর হতবাক তানজিলা বেগমে পিছনে ফেলে রেখে খাবারের প্লেটটা হাতে নিয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। মাহিরের ভারী ভারী কথার সম্পূর্ণ মর্মার্থ তানজিলা বেগমের বোধগম্য না হলেও, একটি বিষয় তিনি স্পষ্ট বুঝলেন, এই ছেলের মন কুঠরি অনেক আগেই অন্যের নামে লেখা হয়ে গিয়েছে। ধীর পায়ে রোজির ঘরে প্রবেশ করে হাতের প্লেটখানা টেবিলের উপর রাখল মাহির। তারপর বিছানায় শুয়ে থাকা রোজির মাথার পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল ওকে। বন্ধ চোখ দুটো ফুলে ফেপে টইটম্বুর। পুরো মুখ লাল তসতসে, নাকের ডগাটা একটু বেশিই রক্তিম। ঘুমের অভিনয় করতে গিয়ে বন্ধ চোখের পাপড়িগুলো থেকে থকে হালকা করে দুলে উঠছে। মাহির ওর মাথাটা ছেড়ে মাথা সমত অর্ধেক দেহটা নিজের কোলে উঠিয়ে নিল। এতেও রোজি চোখ খুলল না। মাহির আস্তে করে বলল, কথা বলবি না? তোর মাহি ভাইয়ের কষ্ট হচ্ছে খুব। আমি খুব নিষ্ঠুর, মাহির ভাই। চোখ দুটো না খুলেই বলল রোজি। ওর বন্ধ চোখের কার্নিশ বেয়ে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মাহিরের কোলে। কিসের ভিত্তিতে নিষ্ঠুর মনে হচ্ছে আমাকে? রোজি নিশ্চুপ হয়ে নাক টেনে যাচ্ছে। মাহির আবারও বলল, কি হলো বল? কেন নিষ্ঠুর মনে হচ্ছে আমাকে? আসপিয়া আপু অনেক কষ্ট পেয়েছে। আমারও কষ্ট হচ্ছে। আপনি খারাপ। মাহির এবার রোজির কানের কাছে মুখ নিয়ে বলল, আচ্ছা, তাহলে আসপিয়াকে বিয়েটা করেই নেই, কি বলিস? তোর, আসপিয়ার দুজনেরই কষ্ট কমবে। মাঝখান দিয়ে আমি ভালো হয়ে যাব। ছেলেদের কিন্তু বহুবিবাহের নিয়ম আছে। কি করব? রোজির নীরব কান্না তোর এবার শব্দ করে বেরিয়ে এলো। মাহির হকচকিয়ে উঠল কিঞ্চিত। রোজির মাথাটা বুকের সাথে চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, রোজ, আমি মজা করেছি প্রাণ। আমি বহু বিবাহের পক্ষবাদী হতেই পারি না। আমি আমার স্ত্রীকে সম্মান করি, তার কষ্ট হতে পারে এমন কিছু করার কথা আমি কোন অক্ষরেও ভাবতে পারি না।
এক জীবনে আমি এক নারীকে বিয়ে করেছি, আর তার মাঝেই আবদ্ধ থাকতে চাই। তবুও রোজির কান্না থামার কোন কথাই নেই। হাত দিয়ে চোখ ঢেকে কাঁদছে। মাহির বিরক্ত হয়ে উঠল। এই মেয়ে এতটা ছিচকাদুনে হলো কবে থেকে? এবার সে কণ্ঠে মৃদু ধমকের সুর টেনে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, রোজ। তোকে বলিনি পৃথিবীর কোন কিছু নিয়ে না ভাবতে? যাই হয়ে যাক, তুই থাকবি নিশ্চিন্ত, তোর চোখ থাকবে শুকনো। সরলা রোজি হাত দিয়ে চোখ কচলিয়ে কন্দনরত স্বরেই বলল, আমি আপনাকে আসপিয়া আপুর সাথে ভাগ করতে পারবো না। আবার আপুর জন্য কষ্ট হচ্ছে। আমি কি করব, মাহির ভাই? আপু তখন কিভাবে কাঁদছিল। তুই দ্বিধাহীনভাবে ভাবে আমাকে ভালোবেসে যাবি, তা বাদে তোর আর কোন কাজ নেই। আগে বলুন, আপনি আসপিয়া আপুর সাথে সম্পর্কে গিয়েছিলেন কেন? এর আগেও একদিন আপু আমাকে আপনাদের সম্পর্কের কথা বলেছিল। আর আজকে কি বলল? কি বলল? বাহ, সব শুনেছিস, অথচ আজকে যে সবার সামনে সব সত্য স্বীকার করল, তা আর শুনলি না? শুনছি, নাক টেনে বলল রোজি। মাহিরের স্বর নরম হলো, হাত হলো দৃঢ়। এমন কোন সম্পর্ক আমাদের মধ্যে কখনোই ছিল না, রোজ। আমাকে বিশ্বাস করিস না? রোজিও এবার দুহাতে মাহিরের কোমর আঁকড়ে ধরল। আচরণেই বুঝাতে চাইল, সে তার মাহির ভাইকে খুব খুব বিশ্বাস করে। মাহিরের বুকে নাক ঘষে বলল, করি, আপনাকে বিশ্বাস করি। কিন্তু আসপিয়া আপুর জন্য অনেক খারাপ লাগছে। যতই যাই হোক, আপু আপনাকে ভালোবাসত তো। এখন আপুর কি হবে? পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ওর জীবনেও এমন কারো আগমন ঘটবে, যে কিনা তার মতো করেই তাকে ভালোবাসবে। দুই একদিন হয়তো একটু খারাপ লাগবে, মনে পড়বে বর্তমানকে। কিন্তু একসময় এই বর্তমানই অতীত হয়ে যাবে, আর সেও অতীত পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে সে। হতে পারে সে আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে, আর তার সাথেই সুখে থাকবে। মাহির আলতো করে রোজির গাল স্পর্শ করল। এই জন্যে তোকে প্যানিক হতে হবে না, বুঝা গেল আমার কথা? গেল। মাহিরের বুঝনোতে কাজ হলো, ওর সান্ত্বনা রোজির অশান্ত মনকে শান্ত করল কিছুটা। মাহির এবার ওর ভেজা চোখে চুমু খেয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, খাবার এনেছি আমি। রোজি ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়ল। রোজির মনকে শান্ত করতে নানান আশাবাদী হিসেব শুনিয়ে দিলেও মাহিরের নিজের মন অশান্ত। তার ভেতরের এই অস্থির সত্তা বাইরের করো কাছে ধরা দিচ্ছে না ঠিকই, কিন্তু নিজেকে কুরে কুরে খাচ্ছে প্রতি মুহূর্তে। এক দশকের অনিশ্চিত দূরত্বের বেড়াজাল পেরিয়ে মাহিরের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনে একলা বসে থাকতে পারে যে নারী, সে কি এত সহজেই মাহিরকে ভুলে তার স্থলে অন্য কাউকে বসাতে পারবে? মাহিরের খুব ইচ্ছে হয়, এই মেয়েটার সবটুকু দুঃখ ঘুচাতে। কিন্তু মেয়েটার আবদার বড়ই দুঃসহ। এই আবদার পূরণের ক্ষমতা মাহিরের নেই, আর না তো কখনো তাতে সক্ষমতা লাভ করবে সে। অগত্যা মাহির ফোনটা হাতে নিয়ে সাজুর নাম্বারে ডায়াল করল। কাঙ্ক্ষিত কথাটি বলে ফোন কেটে একটা দীর্ঘ শ্বাস টেনে নিল নিজের ভেতরে। ভেতরাটা অস্থির, ভীষণ অস্থির। কি করলে এই অস্থিরতা কমবে জানা নেই ওর। তবে এই মুহূর্তে আসপিয়ার কানে পড়ে ফিসফিসিয়ে মনের চাপা ব্যথাটুকু উন্মোচন করে দিতে ইচ্ছে করছে, খুব করে বলতে ইচ্ছে করছে, আমার মন উদ্যানে রোজ নামক পুষ্পটির পরিস্ফুটন না ঘটলে, সেই উদ্যানখানা আগলে রাখবার দায়িত্বটুকু তোমার হাতেই অর্পিত হতো, আশু। এবং দ্বিধাহীনভাবে তুমি হতে এক নিপুণ মালিনী। রোজি সোফার উপর বসে খাচ্ছে, আর ওর পাশেই বসে মেসিকে মাছের কাটা বেছে দিচ্ছে মাহির। রোজির প্লেটেই মেসির জন্য দুটো মাছ বেশি এনেছিল সে। মাহিরের কোলে বসে মেসি খুব আনন্দ নিয়ে খাচ্ছে আর মুখ দিয়ে ম্যাও ম্যাও বল্লি কাটছে। অবুঝ বিড়ালটার আচরণই বলে দেয়, রোজি আর মাহির যখন একসাথে থাকে, তখন তাদের মাঝে পৃথিবীর সকল সুখ আনন্দ খুঁজে পায় সে, ওদের একত্রের সান্নিধ্যে খুব উপভোগ করে। রোজির যত্নে বেশ গুলুমুলু আর আদুরে হয়ে উঠেছে ওর ধূসর নরম দেহখানা। খানিকের নীরবতা কাটিয়ে মাহির বলল, কখন এসেছিল আসপিয়ারা? রোজি মুখের খাবারটুকু তাড়াতাড়ি করে গিলে নিয়ে বলল, 11টার দিকে। উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ ধরে তামাশা দেখেছিস? যা বুঝলাম, কাউকে তো কিছুই বলিসনি। কিন্তু আমাকে একবার ফোন করে জানতে পারতি। তাহলে অনেক আগেই সব ঠিক হয়ে যেত। রোজি কপাল কুঁচকে বলল, কিভাবে ফোন করব? আমার কাছে ফোন আছে? বাড়ির কারো ছিল না? বড় আব্বু নিষেধ করেছিল আপনাকে জানাতে। তাহলে বাড়ির ফোন দিয়ে কিভাবে জানাতাম? আর আসিফ ভাইয়াও ছিল না। মাহির আবার নীরবে কাটা বাজতে লাগল। রোজিও নীরবে খেতে লাগল। কিছুক্ষণ পর মাহির বলে উঠল, আমি যে তোকে একটা ফোন দিয়েছিলাম, ওটা কি করেছিস? আমার কাছেই আছে। আচ্ছা, আপাতত ওটাতেই একটা সিম ঢুকিয়ে দিব। না, আম্মু জানতে পারলে বকা দিবে।
উদ্ধৃতি চিহ্ন 2 বছরের বাচ্চার মতো মাকে এত ভয় পাস কেন তুই? খেয়ে ফেলবে তোকে চাচি। আচ্ছা ফেললে ফেলবে, দেখা যাক কি করে। রোজি আর কিছু বলল না, মুখ কাচুমাচু করে পুনরায় খেতে লাগল। রোজির খাওয়া শেষ হতেই আছরের আজান দিয়ে দিল। ওয়াশরুম থেকে হাত ধুয়ে একেবারে অজু করে বের হলো সে। মাহির রোজির এটো প্লেটটা হাতে নিয়ে বসে আছে। রোজি বের হলে বলল, বাহিরে যাবি? রোজি তোয়ালে হাতে নিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলল, না গেলে আপনি রাগ করবেন? মাহির বুঝল, নিজ থেকে যাওয়ার মন নেই রোজির, তবু মাহির একটু জোর করে বললেই যাবে। কিন্তু মাহির নিজেও এখন কোথাও যাওয়ার মানসিক অবস্থাতে নেই। তাই বলল, আচ্ছা, আজকে যেতে হবে না। আমি রাগ করব না। মাহির নিচে নেমে প্লেটটা টেবিলে রেখে মসজিদে চলে গেল। নামাজ পড়ে ফেরার সময় বাড়ির ডান দিকে দাঁড়িয়ে থাকা আম গাছটার দিকে চোখ গেল ওর। আমের মৌসুম শেষ, তবুও এর মর্মার্থ অটুট রয়ে গিয়েছে। মাথা থেকে টুপিটা খুলে হাতে নিল মাহির। তারপর তা ভাঁজ করতে করতেই এগিয়ে গিয়ে দানবীয় সেই গাছটির ছায়াতলে দাঁড়াল। পায়ের তলে বিছিয়ে আছে অসংখ্য শুকনো পাতা, যারা করকর শব্দ তুলে তার প্রতিটি পদক্ষেপের জানান দিচ্ছে। মাহির নিঃশব্দে চোখ দুটো বন্ধ করে নিল, এই মুহূর্তে ওর তীক্ষ্ণ মস্তিষ্ক কিছু সুন্দরতম স্মৃতির পুনরাবৃত্তি করে দেখাচ্ছে ওকে। চারদিক থেকে ভেসে আসা ছোট্ট রোজির মন মাতানো খিলখিল হাসির শব্দে মৃত স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠছে। কিছুক্ষণ পর চোখ খুলে মাহির, কাঙ্ক্ষিত কিছু জিনিস খুঁজতে এদিক ওদিক দৃষ্টি বুলাতে লাগল সে। একটু দূরে বেশ কয়েকটা শুকনো ডাল কেটে রাখা আছে। মাহির এগিয়ে গেল সেদিকে, ডালগুলো হাতে নিয়ে দেখতে লাগল। বেছে বেছে কয়েকটা আলাদা করে রাখল। তারপর হাঁটা দিল স্টোর রুমের দিকে। পরিকল্পনা মাফিক সব ব্যবস্থা শেষে রোজির ঘরে এলো মাহির। একটু সুযোগ পেয়েই টেবিলে বসে পড়তে আরম্ভ করেছে রোজি, তা দেখে হাস্যোজ্জ্বল মুখটা কুঁচকে উঠল মাহিরের। রোজি সামনে এসে দাঁড়িয়ে বলল, পড়াশোনার একটা সময় আছে। বিকেল বেলা পড়লে মাথায় ঢুকবে কিছু? আজকে সারা দিন একটুও পড়া হয়নি, মাহির ভাই। তাই এখন একটু পড়ছি। মাহির রোজির নাক টেনে দিয়ে বলল, এত পড়াশোনা করে কি হবে? সেই তো ঘুরে ফিরে মানুষের হৃদ মেশিনের গতিই মাপতে হবে। এখন নিজের হৃদ মেশিনের গতির দিকে একটু নজর দে, সেই সাথে আমারটাও। মাহির এবার রোজির বাহু ধরে টেনে উঠে দিতে দিতে বলল, এখন আর পড়তে হবে না, সন্ধ্যায় এসে পড়িস। চল এখন। কোথায় যাব? বাহিরে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটা ওড়না নিই। মাহির বাহু ছেড়ে দিলে ওয়ার্ড্রোবের দিকে পা বাড়ালো রোজি। এতক্ষণে মাহির ওর ড্রেস আপের দিকে লক্ষ্য করল। কিশোরীর পরনের পোশাকে আজ এক ভিন্ন রূপ। সাদা রঙের লং স্কার্ট আর ত্রুপ টপস, তার উপর একটা লেডিস কটি। এবার ওয়ার্ড্রোব থেকে একটা লাল ওড়না বের করে তা দিয়ে মাথায় সাধারণ একটা ঘুমটা টেনে দিল। এভাবে লাল ঘুমটা দেওয়ায় পাক্কা গ্রামীণ বধূর ন্যায় দেখতে লাগছে। মাহিরের দৃষ্টি তৃপ্ত হয়ে উঠল। এবার রোজি নিজেই এগিয়ে এসে মাহিরের শাহাদাত আঙুল আঁকড়ে ধরে বলল, এবার চলুন। মাহির রোজির হাত ধরে সেই আম গাছটির নিচে নিয়ে এলো। গাছের মগ ডালে একটা ঝুলনা ঝোলানো। বিস্ময় রোজির চোখ দুটো গোল গোল রসগোল্লায় পরিণত হল। মাহিরের দিকে তাকিয়ে বলল, মাহির ভাই, ঝুলনাটা আপনি বানিয়েছেন? তারপর মাহিরের উত্তরের অপেক্ষা না করেই এক দৌড়ে দোলনার কাছে গিয়ে তাতে উঠে বসল। তারপর মাহিরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, মাহির ভাই, আসুন, দোল দিন। উদ্ধৃতি চিহ্ন। মাহির এগিয়ে গেল রোজির দিকে, ঝুলনায় দোল দিতে লাগলো আপন মনে। কিছুক্ষণ পর নিজেই ঝুলনাটা থামিয়ে দিল। রোজি মাথা ঘুরিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মাহিরের মুখের দিকে। মাহির রোজির প্রশ্নের সুযোগ কেড়ে নিয়ে ওর মাথা থেকে লাল ওড়নাটা খুলে নিজের হাতে প্যাঁচিয়ে নিল, এরপর চুলের খোপাটাও খুলে দিল আলগোছে। মুহূর্তেই মোটা সিল্কি কেশ গুচ্ছ ছড়িয়ে পড়ল রমণীর সারা পিঠ জুড়ে। রোজিও সাই জানালো মাহিরের নীরব আহ্বানে, পায়ের স্লিপার দুটো খুলে ছুড়ে দিল একটু দূরে। তারপর নগ্ন পায়ের পাতা দুটো সোজা করে মেলে দিল সামনের দিকে। দুই হাত দিয়ে ঝুলনার দড়িটি শক্ত করে ধরে মাথাটা পিছনে হেলে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল আপন মনে। মাহির রোজির মাথার লম্বা সিথির ভাঁজে চুমু খেয়ে আবারও দোল দিতে লাগলো ঝুলনায়। আজ এতগুলো বছর পেরিয়ে মাহির আর রোজিকে একসাথে নিজের ছায়াতলে মুড়িয়ে নিতে পেরে জীবন্ত হয়ে উঠেছে বৃদ্ধ দানবীয় আম গাছটি। প্রেমময় আবহে সাজিয়ে তুলেছে নিজেকে। মাঝারি উঁচু একটা ডালে একজোড়া সোনা চড়ুই তাদের স্বপ্নের সংসার বুনেছে। বিকেলের রোমান্টিক আবহাওয়া উপভোগ করতে ঘর থেকে বেরিয়ে একটা ফাঁকা ডালে এসে বসেছে ওরা, সেই সুযোগে পুরুষ চড়ুই তার প্রেয়সীর দিকে মুখ করে মিষ্টি সুরে গান ধরেছে। গাছের ঘন পাতার ফাঁক গলিয়ে সূর্যের শেষ রোদ্দুরটুকু এসে ঠাঁই নিয়েছে মাটির বুকে। শরতের মৃদু বাতাস দোলনার সাথে তাল মিলিয়ে দুলছে। কিশোরীর রক্তিম ফর্সা গাল রোদ ও বাতাসের ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
ওর খোলা চুল পিছনে উড়তে উড়তে মাহিরের মুখ চোখ আলতো স্পর্শে ছুঁয়ে যাচ্ছে, খোলা চুলের মাতাল করা গন্ধ এসে বাড়ি খাচ্ছে মাহিরের নাসারন্ধ্রের প্রতিটি দেয়ালে। রোজি চোখ বুজে অনুভব করছে পৃথিবীর আবিষ্কৃত সকল সুখের সমাহার, যার সাথে মিশে আছে তার প্রিয় মাহির ভাইয়ের মমতাম স্পর্শ। দোলনার সর্বোচ্চ বিন্দু ছুঁয়ে ফিরে আসার মুহূর্তে রোজির কণ্ঠস্বর উচ্ছ্বাসে ফেটে পড়ল। মাহির ভাই! আরও জোরে! উদ্ধৃতি চিহ্ন। মাহির কোনো শব্দ করল না, শুধু দড়িটা আরও শক্ত করে টেনে দোলটা বাড়িয়ে দিল। কিশোরী দুলছে, মনের সুখে দুলছে। পৃথিবীর সবচেয়ে মুক্তমনা মেয়েটা আজ মাহিরের ভালোবাসাময় রঙিন আকাশে উঠছে। মাহিরের শক্ত হাতে তার গতি, মাহিরের নরম ইচ্ছায় তার মুক্তি। এই মুক্ত কেশরাশি, এই বন্ধ চোখ, এই সমর্পণ, সব কিছুই শুধুমাত্র মাহিরের জন্য বরাদ্দ। মাহির ওকে এভাবেই ধরে রাখবে, মেয়েটা সবটুকু স্বাধীনতা তাকে দিয়েই শুরু হবে। মাহির লাল ওড়না জড়ানো তার হাতটি আলতো করে রোজির হাতের উপর রাখল, কিশোরীর এই দিকে কোন খেয়ালই নেই। সে আপন মনে দোলে মগ্ন। মাহির আজ অনুভব করছে, এই নির্ভেজাল রূপের সরলতার সামনে পৃথিবীর অন্য সব রূপ তুচ্ছ। কিশোরীর রূপের জালে জীবনানন্দ দাশের অমর উক্তিখানা আজ একটু পাল্টে গেল বুঝি। মাহিরের মন কুঠরিতে প্রতিধ্বনি হতে লাগল। কিশোরীর মাইবি মুখ আমি দেখিয়াছি, তাই আমি যুবতীর মোহময় রূপ খুঁজিতে যাই না আর। মীরমহল অট্টালিকার ছাদ থেকে এক জোড়া মমতাময়ী চোখ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওদের এই আবেগ ঘন মুহূর্ত। শুকনো কাপড় তুলতে ছাদে এসেছিলে শাহিদা বেগম। হাত ভর্তি কাপড় চোপড় নিয়ে নামার সময় দৃষ্টি আটকে যায় নিচের দিকে। কয়েক কদম এগিয়ে ছাদের কিনারায় এসে দাঁড়ালেন তিনি, মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন ছেলেমেয়ে দুটোকে। মুগ্ধ দৃষ্টি ধীরে ধীরে কোমর হয়ে উঠল ভদ্রমহিলার। হঠাৎই তার সরল ভাবনায় অযাচিত কিছু একটার আভাস বয়ে গেল। মুগ্ধতার স্পর্শে মুড়ানো সুশ্রী মুখে জড়ো হলো একরাশ ভারী ভাবনা। মাগরিবের নামাজ সেরে মসজিদ থেকে ফিরেই মাহির সোজা শাহিদা বেগমের ঘরে গেল। বেজায় অভিমান করে বসে আছেন মা, এখন সেই অভিমান ভাঙানোই তার প্রধান দায়িত্ব। নামাজ শেষে বিছানার ওপর জায়নামাজ পেতে কোরআন তেলাওয়াত করছিলেন শাহিদা বেগম। নিঃশব্দে কাছে গিয়ে কোরআনের পাশেই মাথা রেখে শুয়ে পড়ল মাহির। শাহিদা বেগমের কোরআন তেলাওয়াতের সুর বেশ ভালো। মায়ের সুরেলা তেলাওয়াত ঘরে শান্তির ঢেউ তুলছে। চোখ বুজে গভীর মনোযোগে আল্লাহর বাণী শুনতে লাগল সে। চলমান রুকুটুকু শেষ করে করে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলেন শাহিদা বেগম। আরবি শেষ হতেই এবার বাংলা অর্থটুকু দেখেই পাঠ করলেন। এই 2 আয়াত দুটোর অর্থ খুবই ফজিলতপূর্ণ, মনের দোয়ার সাথে একেবারে মিলে যায়। হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুল করি বা ভুলে যাই, তবে আমাদেরকে তার জন্য পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না, যেমন আগের লোকদের ওপর চাপানো হয়েছিল। হে আমাদের প্রতিপালক! আমাদের বহনশক্তির বাইরে কোনো দায়িত্ব আমাদের ওপর দিও না। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মার্জনা করো, এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। পাঠ শেষে আলগোছে কোরআনটা বন্ধ করে রাখলেন শাহিদা বেগম। মাহির এবার বিছানার উপর থেকে মাথাটা তুলে শাহিদা বেগমের কোলে রাখল। শাহিদা বেগম মনে মনে আয়াতুল কুরসি পাঠ করছিলেন। শেষ হতেই ছেলের মুখে হালকা করে একটা ফু দিয়ে দিলেন। চোখ বন্ধ রেখেই মাহির বলল, মা, চুলগুলো একটু একটু টেনে দাও তো। ভদ্র মহিলা বিমূঢ়, ছেলের উপর অনেক রাগ উনার। কেন, তার কারণ জানা নেই। তবে এই মুহূর্তে সেই রাগ প্রকাশ করার ইচ্ছে করছে না। ছেলেটা তার নিজ থেকেই মমতাময়ী চদরের তলে আশ্রয় নিয়েছে, রাগের দোহাই দিয়ে ফিরিয়ে দিতে পারলেন না। তাই কোন প্রকার কথা না বাড়িয়ে ছেলের চুলে হাত চালনা করতে লাগলেন। চুলগুলো বেশ বড় হয়েছে, কানের চিপ পার হয়ে নিচে নেমে এসেছে। দাড়িগুলোও সামান্য বড় হয়েছে, তবে এতে দেখতে ভালো লাগছে বইকি খারাপ লাগছে না। ফর্সা মুখে ঘন চাপ দাড়ি, ক্লিন সেফের চেয়ে একটু বড় থাকলেই দেখতে ভালো লাগে। তবে নাকের নিচের দিকটা জঙ্গল মনে হচ্ছে, মোচগুলো সেফ করলে আরও মার্জিত লাগবে দেখতে। মাতৃচোখ দুটো খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। অন্য সময় হলে ছেলের কানে পড়ে কত কত নির্দেশনা দিতেন। এভাবে চুল কাটলে সুন্দর লাগবে, পিছনের দিকটার চুল ছোট করে কাটবি, আর সামনের দিকে একটু বড় থাকলেও সমস্যা নেই। ক্লিন সেফ করার দরকার নেই, পাশটা একটু সাইজ করে ক্লিন করলে ভালো লাগবে, ইত্যাদি ইত্যাদি। এই পর্যায়ে মাথায় বুলানো হাতটা অজান্তেই মাহিরের চোখের উপর ভ্রুতে চলে গেল। সাদ্দাত হোসেনের ভ্রুর গঠন পেয়েছে ছেলেটা, জোর ভ্রু, খুব ঘন আর মোটা। মোটা ভ্রু আর ঘন পাপড়ির জন্য চোখ দুটো স্বাভাবিকের চেয়ে সামান্য ছোট দেখায়, এছাড়াও চেহারায় একটা ভারিক্কি ভাব আসে। জন্মের সময় একেবারেই ফাঁকা ছিল জায়গাটা।
ছেলের ভ্রু নিয়ে বেশ সংশয়ে ছিলেন শাহিদা বেগম। তারপর 40 দিনের মাথায় আস্তে আস্তে ভ্রু গজাতে শুরু করল। আর যা এখন একেবারে দানব আকার ধারণ করে নিয়েছে। আনমনেই মুচকি হাসলেন তিনি। কতই না মায়া এই চেহারায়। যেন পৃথিবীর সব মুগ্ধতা আল্লাহ তার ছেলের মুক্তাতেই ঢেলে দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কয়েকবার আওড়ালেন মনে মনেই। তারপর হেলে গিয়ে চুমু খেলেন মাহিরের বন্ধ চোখের পাতায়। আস্তে করে ডকলেন, আব্বা। মাহির। হুম। ঘুম জড়ানো সারা মাহিরের। মায়ের আদুরে হাতের স্পর্শে দুনিয়া থেকে একটু দূরে, নিষ্পাপ শিশুর মতো নিশ্চিন্ত হতে ঘুমের দেশে পথ ধরেছে সে। একটা প্রশ্ন করি বাবা তোকে? হুম। বলো। একটু নড়েছে বেশ আরামসে শুইল মাহির। তুই রোজিকে পছন্দ করিস? হুম। যদি বলি কেমন পছন্দ? উদ্ধৃতি চিহ্ন। খু। ব। আমি বলতে চাইছি তুই কি শুধু ওকে চাচা তো বোন হিসাবেই পছন্দ করিস, নাকি তার চেয়ে গভীর কিছু? উদ্ধৃতি চিহ্ন। মা, একটু ঘুমাতে দাও তো। এক রাশ গভীর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসিফের ঘরে প্রবেশ করল তুবা। মাহির ওকে এই ঘরে পাঠিয়েছে আসিফকে ডেকে দিতে। আর মাহিরের মুখের উপর না করার সাধ্য তার নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও আসিফের ডাকতে ওর ঘরে পদার্পণ করেছে মহারানী তুবা। ঘরে একটা মিটমিটে হলদে আলো জ্বলছে। তাতেই পুরো ঘরে চোখ বুলিয়ে নিল তুবা। ঘরের কোথাও আসিফ নেই। কিন্তু টুংটাং গিটারের শব্দ এই আশেপাশেই আসিফের উপস্থিতির জানান দিচ্ছে। শ্রবণ শক্তির আন্দাজ কম মেয়েটার, তাই শব্দের উৎসটা ঠাউর করতে পারল না। কিছুক্ষণ কান খাড়া করে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। এবার টুংটাং শব্দের সাথে গুনগুন করা পুরুষী কণ্ঠ ভেসে আসছে। বেলকনির দিক থেকে আসছে আওয়াজগুলো। সুরসুর করে এগিয়ে গেল বেলকনির দিকে। দরজাটা অল্প ফাঁক। সেই ফাঁক গলিয়ে নিঃশব্দে প্রবেশ করতে হতে বেগ পেতে হলো না চিকন চাকন গরনের মেয়েটার। মেঝেতে ডান পা ছড়িয়ে আর বাপা গুটিয়ে পিছনের দেয়ালে হেলান দিয়ে বসা আসিফ। গিটার খানা তার ডান উরুর উপর রাখা। পিছনের দেয়ালে মাথা ঠেকিয়ে বন্ধ চোখে আপন মনে গেয়ে চলছে সে। মেঘের মতো ভাসালে, বৃষ্টি হয়ে ঝরালে, কেন যে এলে এই মনে? কান্না হয়ে, তুবা দরজার কপাটে দেহের একপাশ ভর দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের কাছে হাত ভাঁজ করে তাকিয়ে আছে কণ্ঠশিল্পী আসিফের দিকে। তুবা গান শুনতে ভীষণ ভালোবাসে। তবে সে কখনো গানের লিরিক্স বুঝে গান শুনে না। সুর ভালো মানে গান ভালো। তার প্লেলিস্টে আলাদা করে সেট গান বলতে কিছুই নেই। গান যতই হৃদয়বিদারক হোক না কেন, সেটার সুর যদি তুবার মন ছুঁয়ে যায়, তাহলে তার তালে তালে সে নাচতেও পারবে। যেমন এই মুহূর্তে আসিফের গাওয়া সেট গানটা সে কত আনন্দের সাথেই উপভোগ করছে সে। সুরের ওঠানামার সাথে সাথে ভেতরটাও নেচে উঠছে রমণীর। মানতেই হবে, ছেলেটার কণ্ঠ পুরাই মাশাল্লাহ। আসিফের এই একটা মাত্র জিনিসই তুবার কাছে ভালো লাগে। শুধু ভালো লাগা না, আসিফের কণ্ঠ তার খুব প্রিয়, জাদু আছে এই কণ্ঠে, যা সে উপেক্ষা করতে পারে না। রাতেই এই নিস্তব্ধ অন্ধকার আসিফকে নিজের মতো করে গাওয়ার সুযোগ করে দিয়েছে। ঘরের হলদে আলোর এক চিমটি ছটা এসে পড়েছে ওর সুশ্রী মুখে। আলোটা গায়ের সমল রঙে মিশে চেহারাটা তামার ন্যায় অদ্ভুত চকচকে করে তুলেছে। কি চাই? আসিফের গম্ভীর কণ্ঠস্বরে ধ্যান ভাঙল তুবার। কিঞ্চিত হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো ওই। মাহির ভাইয়া ডেকেছে তোকে। এটাই বলতে এসেছিলাম, বলেই বেলকনি থেকে প্রস্থানে উদ্যত হলো তুবা। তখনই পায়ের কাছে কিছু একটা বাঁধল। কৌতূহল বশত কোমর হেলে উঠে নিল জিনিসটা। তারপর দরজা দিয়ে আসা আলোতে চোখের সামনে ধরতেই বুঝে এলো আধপোড়া বই বা ডায়েরি হবে। ভালোভাবে বুঝার উদ্দেশ্যে মাঝখানটা মেলে ধরল। আধপোড়া নিজের ছবি খানা চিনতে সময় লাগলো না ওর। মুহূর্তে তরতর করে ক্রোধের তারা রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হতে লাগলো তুবার। কত বড় সাহস ওর ছবি পুড়িয়েছে। আগ্রাসী তুবা আসিফের উপর হামলে পড়তে যেই না পিছনে ফিরল, অমনি নিজেই চকিতে দু পা পিছিয়ে গেল। কখন যেন আসিফ নিঃশব্দে ওর পিছনে এসে একদম গা ঘেঁষে দাঁড়িয়েছিল, তুবা তা খেয়াল করেনি। তাই পিছনে ফিরতেই নিজের এত কাছে আসিফের লম্বাটে অবয়ব দেখে চমকে উঠেছে সে। এবার বুকে ফু দিয়ে যেই না আসিফের 14 গোষ্ঠী উদ্ধার করতে মুখ খুলবে যাবে, তার আগেই আসিফ এক হাতে ছোঁ মেরে ওর ছোট্ট মাথাটা নিজের বুকের সাথে ঠেসে ধরল। তুবা কিংকর্তব্য বিমূঢ়। আসিফের হৃদয় যন্ত্রের ওঠা নামার তীব্র স্পন্দন ওর কর্ণদ্বারে বাড়ি খাচ্ছে। আসিফ এক হাত দিয়ে তুবার মাথাটা বুকের ঠিক মাঝ বরাবর স্থানে শক্ত করে চেপে ধরে রেখেছে, আর অন্য হাত মুষ্টিবদ্ধ হয়ে ঝুলছে। চোয়ালটাও ইস্পাতের ন্যায় দৃঢ় তার। বেশি না, মাত্র কয়েক সেকেন্ড রাখল সেভাবে। তারপর তুবা ভালো করে কিছু বুঝে ওঠার আগেই ওর চুলের মুঠি ধরে টেনে বুক থেকে মাথাটা সরালো আসিফ। এরপর ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল বেলকনি থেকে। আচমকা ধাক্কায় তাল সামলাতে পারল না তুবা, ফুলের টবের সাথে হুচট খেয়ে মেঝেতে আছড়ে পড়ল।
পড়ে যাওয়া অবস্থাতেই মেঝেতে বসে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে মুখ দিয়েই আসিফের জিন্দেগি সাবার করতে লাগল রমণী। এদিকে আসিফ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে পাগার পার। আজকে এশার নামাজ পড়তে বেশ দেরি হয়ে গিয়েছে রোজির। মাগরিবের নামাজ শেষে সেই যে পড়তে বসেছিল, একটানা এই পর্যন্ত পড়েই যাচ্ছে। মাঝখানে শুধু নিচে নেমে ডিনার করে এসেছে। এই পর্যায়ে ঘড়ির দিকে দৃষ্টি রাখল, 11:30। তাই আর দেরি না করে দ্রুত হাতে বই খাতা গুছিয়ে নিল সে, তারপর অজু সেরে জায়নামাজে এসে দাঁড়াল। নামাজ শেষ করে জায়নামাজ আর হিসাবটা হ্যাঙ্গারে গুছিয়ে রেখে বিছানার নিচ থেকে ফোনটা বের করল রোজি। ডিনারের পরপর মাহির এসে ফোনটাতে তার একটা সিম ঢুকিয়ে দিয়ে গিয়েছে। সাথে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে একটা অ্যাকাউন্টও খুলে দিয়েছে তাতে। রোজির অনলাইন ক্লাসের জন্য আগে থেকেই মাহিরের ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা ছিল এটাতে। তবে বর্তমানে ফেসবুকের কোন প্রয়োজন নেই রোজির, তাই ওদিকে ওর কোন চোখ নেই। রোজি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকল। উদ্দেশ্য মাহিরকে একটু ঝালানো। কল দিল ওকে, কল না মিসড কল। 2 সেকেন্ড এর মাথায় কেটে দিয়েছে। একইভাবে আবারে একটা মিসড কল দিল। আহ, এবার শান্তি লাগছে। বিছানায় চিত হয়ে শুয়ে 2 হাত দিকে ছড়িয়ে মিটিমিটি হাসতে লাগল কিশোরী। বেশ কিছুক্ষণ পর ডান হাতে থাকা ফোনটা ভাইব্রেট শো হতে লাগল। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে ফোনটা চোখের সামনে ধরল রোজি। না, শুধু কল না, ভিডিও কল দিয়েছে মাহির। রোজি হাসি মুখে রিসিভ করে ধরল মুখের সামনে। বা হাত খাটের মাথায় রেখে তাতে মাথা ঠেকিয়ে আধশোয়া হয়ে আছে মাহির। ডান হাত উঁচু করে ফোন ধরে রেখেছে মুখের সামনে। কিছুক্ষণ দুজনই চুপ করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। রোজির ঠোঁটে মিষ্টি হাসি। ওর কাছে সম্পূর্ণই নতুন অভিজ্ঞতা এটি। এর আগে কখনোই মাহিরের সাথে ভিডিও কলে কথা বলেনি ওই। মাহির বলল, ঘুমাসনি এখনো? রোজি মুখে কিছু বলল না, শুধু দুপাশে মাথা নাড়ালো ঘন ঘন কয়েকবার। কটা বাজে দেখেছিস? 12টা। কালকে কলেজ আছে না? আপনিও তো জেগে আছেন। আপনার কলেজ নেই? তৎক্ষণাৎ অকুতোভয়ে জবাব দিল রোজি। এরপর আবারও নীরবতা। নিশ্চুপ নিশ্চল হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে একে অপরের দিকে। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে রোজি। মাহির দেখল, অন্যদিনের তুলনায় কিশোরীর চেহারায় লাস্যময়ী ভাবটা বৃদ্ধি পেয়েছে। কোন এক কারণে ভেতর ভেতর ভীষণ আনন্দিত সে, আর ভেতরের সেই উচ্ছ্বাস চেহারা দিয়ে উপচে পড়ছে, ঠোঁটের কোণ থেকে হাসি যেন সরছেই না। চুলগুলো ছাড়া, মাথার মাঝ বরাবর লম্বা সিথি দ্বারা দ্বিখণ্ডিত হওয়া চুলগুলো 2 কানের পিঠে আটকে রাখা হয়েছে। ছোট গোলগাল গড়নের মুখটাতে এই সাধারণ হেয়ার স্টাইলটা একটু বেশিই মানায়। কালো চুলের ফাঁক দিয়ে 2 কানে স্বর্ণের দুটো ছোট ছোট টপ জলজল করছে। মাহির আনমনেই বলে উঠল, চুল বাঁধিস নি আজকে? অহ, বড় আম্মু এসেছিল বেঁধে দিতে, তখন আমি পড়ছিলাম। তাই আর বাধা হয়নি। বলেই চুলগুলো পিছনে ঠেলে দিল রোজি। ঘুমাবি না? হুম, ঘুমাবো তো। আপনি ঘুমাবেন না? হুম। আবারও নীরবতা। কথা যদি হয় 1 মিনিট তাহলে নীরবতায় ছেয়ে থাকে 2 মিনিট। এবার রোজি 2 হাঁটু ফেলে আরাম করে বসে বলল, মাহির ভাই, আমরা কি প্রেম করছি? তবে রোজির এহম অযাচিত কথাতেও বিশেষ ভাবমূর্তি লক্ষ্য করা গেল না মাহিরের মাঝে। ধীর শান্ত স্বরে বলল, কি মনে হয়, করছি? করছি। এভাবেই তো প্রেম করে। আচ্ছা, উদ্ধৃতি চিহ্ন। হুম। রাইসাও সোহান ভাইয়ার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলে। হোস্টেলে তো ফোন এলোও না, তাই ওই সারা দিন ফোন বের করে না, আর রাতের বেলা লুকিয়ে কথা বলে। শুধু ওই না, ওর রুমমেট আপু দুটো। তুই বড় কবে হবি, রোজ? মিনমিনিয়ে বলল মাহির। হু, কি বললেন? শুনতে পাইনি। কিছু না, তোর ঘরে আসি? আসবেন, আসুন। অকপটে জবাব রোজির। মাহির কিছু বলল না, উঠলও না জায়গা থেকে। কেবল নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল রোজির দিকে। রোজি আবার বলল, আসুন, আমি দরজা খুলছি। ঘুমিয়ে পড়। আসবেন না? না, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। রোজি শুনল না মাহিরের কথা। চ্যাপটা মেরে ওভাবেই বসে রইল। এবার তার দৃষ্টি স্ক্রিনে নয়, বরং মাথা নিচু করে হাত দিয়ে পায়ের নখ বুলিয়ে যাচ্ছে। কি হলো, কথা কানে যায়নি? আপনিও তো বসে আছেন। ঠোঁট উল্টে বলল রোজি। আচ্ছা, ফোন কাট। আমিও শুয়ে পড়ব। আপনি কাটুন। তুই কাট। না, আপনি কাটুন। আপনি বলেছেন, সারা রাত কথা বলবি? রোজি দুদিকে মাথা নাড়িয়ে, না, বুঝালো। মাহির এবার আধশোয়া থেকে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। মাহিরের দেখা দেখি রোজিও শুয়ে পড়ল। মাহির বলল, ফোনটা তোর মুখের সামনে কিছুতে হেলান দিয়ে রাখো। মাহিরের কথা মতো রোজি ওর মুখের সামনে কোল বালিশে সাপোর্ট দিয়ে ফোনটাকে খাড়া করে রাখল। নে, এবার চোখ বন্ধ করে ঘুমে যা। উহু, আমি একা না। আপনিও এভাবে রাখুন,
তারপর আমরা একসাথে ঘুমাবো। অগত্যা মাহিরও একইভাবে এক্সট্রা একটা বালিশে সাপোর্ট দিয়ে ফোনটা খাড়া করে রাখল। হয়েছে, উদ্ধৃতি চিহ্ন। হুম, এবার ঘুমাই, চলুন, চোখ বন্ধ করুন। মাহির চোখ বন্ধ করল। ওর পরপর রোজিও চোখ বুজে নিল। কিছুক্ষণ পর আবারও এক চোখ মেলে মিটিমিটি করে তাকালো স্ক্রিনে। মাহির ঢ্যাপ ঢ্যাপ করে তার দিকেই তাকিয়ে আছে। এবার দুচোখ পুরোপুরি মেলে তাকালো রোজি, তারপর ফিক করে হেসে উঠল। ধীরে ধীরে হাসির রিনঝিন ধ্বনি পুরো ঘরে ছড়িয়ে পড়ল। নির্ভার হয়ে মন খুলে হাসছে সে। মাহিরের মৃদু ধমকে থামল সেই কলকল হাসির শব্দ। এবার ঠোঁট চেপে মিটিমিটি হাসছে রোজি। হঠাৎ এক মুহূর্তেই ঠোঁট থেকে হাসি গায়েব হয়ে গেল মেয়েটার, হাস্যোজ্জ্বল চেহারাটা বিষাদের চাদরে মুড়ে গেল যেন। দেখে মনে হচ্ছে, চুপ করে গভীর কোন ভাবনায় মগ্ন রমণী। মাহির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো? আসপিয়া আপুর কথা মনে পড়ে গেল। আপনি একবার আপুকে ফোন করুন তো। করে কি বলবো, কেমন আছে জিজ্ঞেস করবেন, মানে খোঁজ খবর নিবেন আর কি। তারপর পর কিছু একটা ভেবে আবার বলল, না না, আপনি ফোন কইরেন না। আপনি ফোন করলে আপুর বেশি করে মনে পড়বে আপনার কথা। আপনি বরং মীরা আপুকে বলুন। আপু কথা বলুক, তাহলে আসপিয়া আপুর একটু ভালো লাগবে। আচ্ছা, এখনই ফোন করতে বলুন। এমনই অনেক রাত হয়ে গিয়েছে। না হলে আবার ঘুমিয়ে পড়বে। উদ্ধৃতি চিহ্ন। আমি বলে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। ফোন কাটলাম। কাটুন। আল্লাহ হাফেজ। শেষের কথাটা পৌঁছানোর আগেই মাহির ফোন কেটে দিল। রোজি এবার ফোনটা বিছানার নিচে রেখে এসির টেম্পারেচার কমিয়ে দিল। তারপর মাহিরের ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল। বড় আব্বু কোথায় আপনি? কিছু শুনেছেন? ফোনের উপার থেকে কারিমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সাদ্দাত হোসেন কৌতূহলী কণ্ঠে বললেন, অফিসে আছি। আর কি শুনবো? কি হয়েছে? বড় আব্বু, মাহিরকে এরেস্ট করা হয়েছে। মানে, আমাদের মাহিরকে? আরামদায়ক চেয়ার থেকে চকিতে উঠে দাঁড়িয়ে পড়লেন তিনি। হ্যাঁ, আমাদের মাহিরকে কলেজ থেকে নিয়ে গিয়েছে। আমি থানায় যাচ্ছি এখন। কোন ইস্যুতে এরেস্ট করেছে? তীরতিরিয়ে কণ্ঠ কাঁপছে ভদ্রলোকের। স্বাস্থ্যবান ভারী দেহের লোমকূপ দিয়ে ইতিমধ্যেই ঝরঝরিয়ে ঘাম ঝরতে শুরু করেছে।